নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সাথে এই মুহূর্তে নিউজ রিপোর্টে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় রুজু মামলা, তদন্ত সিআইডির। এদিকে বাংলার বাড়ি প্রকল্পে সার্ভেতে কারচুপি, অফিসের 2 জন গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে থানায় ভিডিও। আইন কলেজে নিয়ম বহির্ভূত, বার কাউন্সিলের হল ফনাম তলব বিস্মিত বিচারপতি। ঐতিহাসিক ভুলের কাণ্ডারি প্রকাশ কারাটেতেই হতে উদ্বোধন জ্যোতির বসু গবেষণা কেন্দ্র। নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, নিকেশ 12 জন মাওবাদী। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। স্যালাইন কাণ্ডের তদন্ত হাতে নিল সিআইডি। একাধিক ধারায় মামলা রুজু করার পরে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের ডেকে জেরা করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে ডেপুটি সুপার সহ স্বাস্থ্য অধিকারী কর্তারাও। ভারতীয় ন্যায় সংহিতায় 198, 105, 125 বি ধারায় মামলা রুজু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের মেয়াদোত্তি স্যালাইন ঘটনায় অভিযুক্ত 12 জন চিকিৎসকের বিরুদ্ধে। সূত্রে খবর, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে মেদিনীপুরের কোতোয়ালি থানায় এই অভিযোগ জমা করে জেলার স্বাস্থ্য দপ্তর। ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে স্বাস্থ্য ভবনে পাঠানো ওই রিপোর্ট জমা দিয়ে আসেন বলেই খবর। এই অভিযোগ পেতেই এফআইআর করে প্রাথমিক তদন্ত শুরু করে দেয় কোতোয়ালি থানার পুলিশ। এরপর সিআইডি টিম এলে তাদের হাতে এফআইআর তুলে দেওয়া হয়। এর পরের দিন বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করে সিআইডিরা। আবেদন না করেও পেয়ে গিয়েছি বাংলার বাড়ি প্রকল্পের টাকা। আর যারা আবেদন করেছিলেন বাদ পড়েছেন কি তারা? প্রশ্ন উঠেছে অনেক। বাংলা বাড়ি প্রকল্পে সার্ভে করতে গিয়ে এই কারাচুপি করার অভিযোগ উঠল খোদ বিডিও অফিসের 2 কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তদের নাম সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ মিত্র। তারা উত্তর 24 পরগনায় বনগাঁ বিডিও অফিসের সেচ দপ্তরে চৌকিদার পদে কর্মরত। তাদের বিরুদ্ধে শুক্রবার গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় এবং বিশ্বজিৎ বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বাংলার বাড়ি সার্ভে করার দায়িত্ব ছিলেন। সার্ভে করার সময় ঘরের জন্য 2 আবেদনকারীর নাম বাদ দিয়ে সঞ্জয় ঘোষ নাম দেন। সেই জায়গায় নতুন 2টি নাম ও তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেন তিনি, যারা বাংলার বাড়ির জন্য আবেদনই করেননি। একইভাবে বিশ্বজিৎ একজনের নাম বদলে দিয়েছেন। ফলে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে 3 জন যোগ্য উপভোক্তা বাংলা বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন। সম্প্রতি বাংলা বাড়ি প্রকল্পে 60,000 টাকা ঢোকার পরে বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে গোপালনগর থানায় মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। পরের দিন অর্থাৎ শুক্রবার বিকালে বিডিও অফিসে গিয়ে দেখা যায় অভিযুক্ত 2 কর্মী আসেননি, বন্ধ রয়েছে তাদের ফোন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আইন কলেজে তো মানেননি আইন। নিয়ম মেনে আইন কলেজের রেজিস্ট্রেশন নবীকরণ হয়নি। এ অবস্থায় আইন পাস করা ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত মাধ্যমেই রয়েছে। এই ঘটনায় শুক্রবার বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইন কলেজগুলি নিয়ে বার কাউন্সিলে হল ফনাম তলব করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী 26শে ফেব্রুয়ারি। তার মধ্যে আদালতে হল ফনাম জমা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি জয় সেন গুপ্ত। আবেদনকারী অর্ক বিশ্বাস সহ কয়েকজন আইন পড়ুয়ার দাবি, 2014 সালে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী আইন কলেজের বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন বৈধতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরে নতুন রেজিস্ট্রেশন করানো হয়নি। তারপরেও রমরমিয়ে চলছে আইন কলেজ। এইদিকে পুনরায় রেজিস্ট্রেশন না করার ফলে বর্তমানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, সমস্যায় পড়েছে তারা। বিচারপতি জয় সেন গুপ্তর বক্তব্য, বছরের পর বছর পরিদর্শন পর্যবেক্ষণ না হয়েও কিভাবে চলছে কলেজগুলি? কেনই বা ব্যবস্থা নিচ্ছে না বার কাউন্সিল? কি অবস্থায় রয়েছে কলেজের পরিকাঠামো? হল ফনাম দিতে হবে বার কাউন্সিলকে। এই বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, একজন আইনজীবী কলকাতার মামলা করেছিলেন। তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। তাকে জানানো হয়েছে তিনি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজে কোনো বৈধতা নেই। তাজ্জব,
ওই আইনজীবী জানান, বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রকোষ্ঠিক করার প্রয়োজনীয় শংসাপত্র পেয়েছে তিনি, কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছে যে কলেজের যে রিনিউয়াল তা হয়নি। কলকাতা বর্ধমানে বিশ্ববিদ্যালয়ে একাধিক কলেজ এই পরিস্থিতির মধ্যেই রয়েছে। এরপরে বিচারপতি জানাতে চান কেন বার কাউন্সিল কোনো পদক্ষেপ নেয়নি, তাছাড়া বিশ্ববিদ্যালয় বা কেন নবীকরণ করেননি, তাতেও বিস্ময় হন বিচারপতি। এর আগে বিচারপতি জয় সেনগুপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে এইরকম একটি মামলার প্রশ্ন তুলেছিলেন। আইনের কলেজগুলিতে খুবই উত্তেজনা পরিস্থিতি। আইনের কলেজগুলি কেন নবীকরণে টাকা দিচ্ছেন না, কেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় নজরদারি করছে না, এই মামলার ফলে একাধিক প্রশ্ন উপস্থাপিত হয়েছে ইতিমধ্যেই। এদিকে সিপিএম এর স্বপ্ন পূরণ। জ্যোতির বসু নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের প্রথম পর্বের উদ্বোধন করলেন দলের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাট। অতীতে প্রায় নেতা নিজেই উল্লেখ করেছিলেন তাকে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা ঐতিহাসিক ভুল। সেই ভুলের কাণ্ডারি হিসেবে প্রকাশ কারাটকেই চিহ্নিত করল রাজনৈতিক মহল। শুক্রবার তার হাত ধরে জ্যোতির বসু নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধন অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা। কারাট বলেন, বাবরি মসজিদ যখন ভাঙা হয় সেই সময় জ্যোতির বসুর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। সেই ঘটনাকে তিনি বাবরদের কাজ বলেছিলেন। এখন এই সময়েও তিনি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। উগ্র হিন্দুত্ববাদের নামে দুইটি হিন্দু রাষ্ট্র নির্মাণের চেষ্টা চলছে, যেখানে দাঁড়িয়ে তার দেখানো পথ তার চিন্তাভাবনাকে আরও বলিয়ান করতে হবে। রাজনৈতিক মহলে সকলে জানে 1996 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার প্রধান অন্তর ছিল এই কারাট এবং তার গোষ্ঠী। সেই ঘটনাকে জ্যোতির বসু নিজেই ঐতিহাসিক ভুল বলেছিলেন। 29 বছর পরে জ্যোতির বসু নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের প্রথম পর্বের উদ্বোধন করলেন সেই প্রকাশ কারাটি। তিনি এখন সিপিএম এর পার্টি ব্যুরো কোঅর্ডিনেটর। এই বিষয়ে দিনে পুরনো বাম কর্মী সমর্থকদের মনে পড়েছে জ্যোতির বসু অনুগামী হিসেবে পরিচালিত লোকসভায় প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা। 2008 সালে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন বামেরা। সেই সময় দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি স্পিকার পদে থাকা সোমনাথ। তাকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। জীবনের শেষ দিন পর্যন্ত এই অপেক্ষায় ছিলেন সোমনাথ। ঐতিহাসিক প্রেক্ষাপট: 1996 সালে লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস। 543টি লোকসভা আসনের ম্যাজিক ফিগার হিসেবে 272টি আসনে কোনো দলই পায়নি। এই পরিস্থিতিতে কংগ্রেস সরকার গড়তে একটি আঞ্চলিক রাজনৈতিক দলকে সমর্থন করেন। সেই সময় একাধিক রাজনৈতিক নেতা বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব থেকে সমাজবাদী পার্টি মুলায়ম সিং যাদব, প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংহ চেয়েছিল প্রধানমন্ত্রী আসনে বসুন জ্যোতির বসু। সিপিএম তৎকালীন সাধারণ সম্পাদক হরকিষণ সিংহ সুরজিৎ জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়াকে ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকাশ করাড়া থেকে প্রায়ত সীমারত ইয়েচুরি এবং বাংলার কিছু নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। পক্ষে ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাকি অনেকেই প্রকাশ্যে কারাটদেরই মতকেই সমর্থন করেছিল। নিরাপত্তা বাহিনী জওয়ানদের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হলো 12 জন মাওবাদী। বৃহস্পতিবার সকাল থেকেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দুই পক্ষের মাধ্যমে শুরু হয় তুমুল গুলির লড়াই। মাওবাদীদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণে ধরে চলতে থাকে গুলির লড়াই। পুলিশের সূত্রে খবর, এদিন সকাল 9টা নাগাদ নিরাপত্তা বাহিনীদের একটি যৌথ বাহিনী মাওবাদীদের তল্লাশিতে অভিযান চালায়। বিভিন্ন জায়গাতে হানা দেওয়ার পরে বিজাপুরে এসে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। দুই তরফেই চলতে থাকে গুলি। আর তার জেরেই ওই পর্যন্ত 12 জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে 7 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীরা করা একটি বিস্ফোরণে শহীদ হয় 8 জন জওয়ান। এই 8 জন জওয়ানের মধ্যে শহীদ 5 জন প্রাক্তন মাওবাদী ছিলেন, অর্থাৎ তারা জীবনে একটি বড় সময় নকশাল এবং মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন। পরে মতাদর্শ ছেড়ে আত্মসমর্পণ করে নিজেরাই নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছেন। বস্তারের আইনজীবী সুন্দররাজ পি জানিয়েছেন, 2024 সালে বস্তার অঞ্চলে
792 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। ওই আত্মসমর্পণ করা মাওবাদী স্থানীয় যুবকদের মধ্যে থেকে ডিআরজি কর্মীদের বস্তার বিভাগের জন্য নিয়োগ করা হয়, যাদের মধ্যে ছিলেন বিস্ফোরণের শহীদ 5 জন জওয়ান।